আসসালামু আলাইকুম, মহসিনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। স্বৈরাচার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়ে সন্তুষ্টি জানিয়ে রায় কার্যকরের জন্য সব ধরনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা অনেকেই এসেছিলেন আদালতে রায় শুনতে। তাদের দাবি সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। স্বজন হারানোর ব্যথায় সমব্যথী হওয়া শেখ হাসিনাই যখন মরণঘাতী অস্ত্রের ব্যবহারের নির্দেশ দিয়ে অন্যকে স্বজনহারা করেন, তখন বিবেক রুদ্ধ হয় শহীদ পরিবার। মামলার রায় ঘোষণার পর তাই তো আদালত প্রাঙ্গণেই সিজদায় লুটিয়ে পড়েন কেউ কেউ। আদালত পাড়ায় রায় শুনতে আসা জুলাই শহীদ মিরাজের বাবার অশ্রু সজল চোখ কিংবা শহীদ মুগ্ধের ভাইয়ের হারাবার শোক এখনো জলজলে। এই শেখ হাসিনা শুধু ফ্যাসিস্ট নয়, ফ্যাসিস্ট বললে কম হবে। শেখ হাসিনা একজন দানব কন্যা, সে মানব কন্যা নয়। আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি, তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। শহীদ পরিবারের সদস্যদের দাবি বিচারের রায় কার্যকরে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। আমাদের যেই ক্ষতি হয়েছে এই ক্ষতি হয়ে যাক, আর এই কার্যক্রমের মাধ্যমে দৃষ্টান্ত থাকুক আমার দেশের মাটিতে এরকম ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর এই বাংলার মাটিতে আর জন্ম না নেয়। তো যতক্ষণ পর্যন্ত বিচারটা বাস্তবায়ন না হবে, ফাঁসির কাঠগড়ায় সে না ঝুলবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারতেছি না আসলে সে ফাঁসির আসামি। আমার সন্তানের জীবন নিয়ে গেছে, আমার মিরাজের জীবন নিয়ে গেছে। জুলাই অভ্যুত্থানে রাজপথের লড়াকু সৈনিকদের কেউ হারিয়েছেন হাত, কেউ পা, কারো বা নিভে গেছে চোখের আলো। তাদের দাবি দ্রুত রায় কার্যকরের। আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দিয়ে গেছে, ভারত কিভাবে তাকে রেখে দিবে? তাকে অবশ্যই বাংলাদেশে ফিরে আসতে হবে এবং তাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। যখন আমি ফাঁসির রায় শুনলাম তখন কিছুটা আবেগ আপ্লুত হয়ে আমি কান্না করে দিছি। জুলাই আন্দোলনে একসঙ্গে রাজপথে থাকা ডাকসু ভিপি, ছাত্রদলের নেতৃত্ব সহ অসংখ্য শিক্ষার্থী এসেছিলেন রায় শুনতে। এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে যে ছাত্র জনতা স্বপ্ন দেখেছিল, তাদের উপর রাষ্ট্রযন্ত্রের যে নিপীড়ন হয়েছিল তাতে অনেকে চোখ হারিয়েছিল, অনেকে হারিয়েছিল পা, কেউ বা আত্মত্যাগ করে চলে গিয়েছেন ওপারে। সে মানুষগুলোর স্বজনরা আজকে এসেছেন, তাদের সামনে আজকে ফাঁসির রায় ঘোষিত হয়েছে। তারা বলছে অচিরেই এই রায় যেন কার্যকর করা হয় সেই ব্যবস্থা নিতে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে পুনরায় চিঠি দেওয়ার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, ভারত সহযোগিতা না করলে বুঝতে হবে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর পররাষ্ট্র উপদেষ্টা জানান, শীঘ্রই ভারতকে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এদিকে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে রায় পরবর্তী যে কোনো আইন বিরোধী কর্মকাণ্ড থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। রাজধানীর সচিবালয়ে নিজ কার্যালয়ে জুলাই গণহত্যার বিচারের রায়ের প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেও শেখ হাসিনা এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি হতো। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে আবারও চিঠি দেওয়ার কথা জানান তিনি। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আমরা শেখ হাসিনার দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। না, সেটা আমাকে বলার প্রয়োজন নেই। এটা আমরা ইনফরমালি এটা হ্যান্ডেল করতে পারি, তারপরে আমরা জানিয়ে দেবো। যেটা অফিসিয়ালি সেটা ভারতকে জানানো হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রায়কে ঘিরে কিছু স্থানে ছোটখাটো ঘটনা ঘটলেও তাতে আতঙ্কিত হবার কিছু নেই। ধানমন্ডি ৩২ নম্বর ভাঙতে বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে দাবি করে
উপদেষ্টা বলেন ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। ছোটোখাটো দিয়ে একটা যে ঘটনা ঘটতেছে এটা তো আপনারাও জানেন, আমিও জানি যে ঘটনা। আমি গতকাল বরিশাল থেকে আসছি, মাদারীপুর যে জায়গাটা একটু বেশি ডিফিকাল্ট জায়গা, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, এই চারটা ডিস্ট্রিক্টে একটু তাদের নিয়েও আমি গতকালকে কথা হয়েছে। ওই জায়গায় বড় ধরনের কোনো কিছু নাই। এদিকে অন্তর্বর্তী সরকার বিশেষ বিজ্ঞপ্তিতে সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত এবং দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো ধরনের অরাজকতা বা শৃঙ্খলা ভঙ্গের চেষ্টাকে কঠোরভাবে দমন করবে সরকার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে, রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, তবে অপরাধের তুলনায় তা যথেষ্ট নয়। আর রায়ে সন্তোষ জানিয়ে জামায়াতে ইসলামী বলছে, আন্তর্জাতিক আইন মেনেই হয়েছে বিচার। এনসিপি চায় রায় কার্যকর। এছাড়া প্রতিক্রিয়া জানিয়েছে খেলাফত মজলিস এবং গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দল। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। অ্যাকিউজড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা committed crimes against humanity. জুলাই বিপ্লবের 15 মাসের মাথায় মানবতা বিরোধী অপরাধের প্রথম রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। We have decided to award a single sentence of death. রায় ঘোষণার পরপরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগদান শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। যথেষ্ট কম, ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। এদিকে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জামায়াত ইসলামী। আজকের রায়ের মধ্য দিয়ে একটা স্বচ্ছ জাজমেন্ট এই জাতি পেয়েছে। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে। রায়কে স্বাগত জানিয়ে এনসিপি শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করার দাবি জানায়। শেখ হাসিনার এই রায়কে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। এছাড়া প্রতিক্রিয়া জানিয়েছে গণ অধিকার পরিষদ এবং খেলাফত মজলিসও। ফ্যাসিবাদ নির্মূল করার ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগ, তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ অন্যান্য ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও আমরা একটা দৃষ্টান্তমূলক এবং জন আকাঙ্ক্ষার রায় আমরা পাবো বলে আমরা প্রত্যাশা করছি। এই বিচারের মধ্য দিয়ে প্রমাণ হলো জুলুম, অত্যাচার এবং মানুষের অধিকার হরণ করে নিস্তার পাওয়া যায় না। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি 32 ভাঙতে গেলে দফায় দফায় সংঘর্ষ হয় ছাত্র জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে। এক্সকেভেটর দিয়ে বাড়ি ভাঙা নিয়ে সংঘর্ষ বাধে। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল মেরে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রায়কে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে ছাত্র জনতা এক্সকেভেটর নিয়ে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙতে গেলে অ্যাকশনে নামে সেনাবাহিনী। পুলিশও লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দেয় বিক্ষুব্ধদের। ঢাকা কলেজের সামনে থেকে ছাত্র জনতা দুটি এক্সকেভেটর নিয়ে 32 নম্বর সড়কের সামনে গেলে ঘটনার সূত্রপাত। বিক্ষুব্ধরা 32 নম্বরের বাড়িতে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। পরিস্থিতি বেগতিক দেখে সেনাবাহিনীর কাছে সহায়তা চায় পুলিশ। দফায় দফায় চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেলও ছোড়া হয়।
লাঠি পেটায় বেশ কয়েকজন আহত হন। পুলিশ সেই ফেসিবাদী আমলের পুলিশের মতো আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তেমন একদম ভাঙায়, নতুন করে ভাঙার কিছু নাই। জনগণের ক্ষোভ, এই যে দেখেন আপনার গুপ্ত হামলা হচ্ছে, আগুন সন্ত্রাস হচ্ছে, এগুলো জবাব কিভাবে দিবেন? এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মাঝে। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে। যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিয়েছি। তারা একটু ঢিল তারপরে ইট পাটকেল মারার চেষ্টা করছে, আমরা এরপরে ডিসপাস করে দিয়েছি। দিন গড়িয়ে রাতেও ধানমন্ডি ৩২-এর আশপাশের এলাকায় অবস্থান নিয়ে আছে ছাত্র জনতা। পুলিশ যখন আমাদের অ্যাটাক করলো, অনেক ভাইদের ভাই রক্তাক্ত করছে, মাথা ফাটাইছে, আমরা সকালে দেখছি। ধানমন্ডি ৩২-এর যে স্থাপনা, এটি রক্ষার জন্য যে নিরাপত্তা দিয়েছে, তার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য সাধারণ নিরীহ ছাত্র জনতার উপরে বুলেট টিয়ার শেল ছুড়েছে। অন্যদিকে রায় ঘোষণা নিয়ে রাজধানীর উত্তরায় সাবেক এমপি হাবিব হাসানের বাড়ি ভাঙচুর করা হয়। এক পর্যায়ে বাড়ির ভেতরে পার্কিং অবস্থায় থাকা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে রায়কে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকা সহ রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতেও টহল জোরদার করে পুলিশ। নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রায়ের ব্যাপারে তারা অবগত আছে। ভারত নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে এতে উল্লেখ করা হয়। দিল্লি বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে সেই দেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত। এই লক্ষ্যে ভারত সব অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে বলেও জানিয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনে গোলযোগ নিয়ন্ত্রণের পাশাপাশি গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করার জন্য নবনিযুক্ত জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মন্ত্রিপরিষদ বিভাগ আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে এই মতবিনিময়ের আয়োজন করে। আগামী নির্বাচনকে গতানুগতিক নির্বাচন নয়, শতবর্ষের দিক নির্দেশক নির্বাচন হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। একটি গোষ্ঠী এই নির্বাচনের সময় গোলযোগ করার চেষ্টা করবে জানিয়ে সেই পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি গণভোটের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে তাগিদ দেন তিনি। একই সাথে এসব বিষয়ে নিজেদের আগে থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এখানে অনেক গোলযোগ হবে, অনেক অসুবিধা হওয়া স্বাভাবিক। এত শতাব্দীর যে যাত্রা, সেই যাত্রার মুখে যারা এই যাত্রা পছন্দ করবে না, তারা কিছু ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করবে। কাজে তাদেরকে সামাল দিয়ে, যারা এটা বোঝে না, এরা 5 বছরের নির্বাচন মনে করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, যেটা এখনই যেটা দরকার সেটাই করেন, বাকিটা ভুলে যান। এটা বললে হবে না। কে কিভাবে দেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু বোঝানো, জানানো, আমাদের সতর্ক থাকা, এটা আমাদের ব্যাপার, এটা আমাদেরকে ঠিক করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, যতই সাইক্লোন আসুক না কেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের পদক্ষেপ নেবে ইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের 3য় দিনে একথা বলেন তিনি। ধারাবাহিক সংলাপের 3য় দিনে ইসির সাথে প্রথম পর্বে বৈঠকে বসে বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বিএমএল, বাংলাদেশ ন্যাপ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রতিনিধিরা। দ্বিতীয় পর্বে অংশ নেয় এবি পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাগের পার্টির প্রতিনিধিরা। রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্দেশ্যে সিএসি বলেন, সবার সহযোগিতা নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন। বিধি লঙ্ঘন করে কোনো রাজনৈতিক দল যেন বিশেষ সুবিধা না পায়, সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির জোর আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। গেল বৃহস্পতিবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে ইসি। কোন দলের এজেন্টকে আপনারা ভোট কেন্দ্রে থাকতে দিবেন না, কারণ দলের এজেন্ট ভোট কেন্দ্রে থাকার কোনো প্রয়োজন নাই। ওখানে ভোটাররা আসবে, ভোট দিবে। এবার সংসদীয় প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটের ব্যালটেও উত্তর দিতে হবে। সেই জন্য প্রত্যেক ভোটার ভোটিং বুথের অভ্যন্তরে
স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেওয়ার সম্ভাবনা আছে। আমাদের কমিটমেন্ট পরিষ্কার, তো আমরা সেভাবে কাজ করছি, যত ঝঞ্ঝা, যত সাইক্লোন, ঝড় আসুক না কেন, আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা আমাদের পক্ষ থেকে নেব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের শেষের দিনে প্যানেল ঘোষণা করেছে কয়েকটি ছাত্র সংগঠন। ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান নামে যৌথ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ভিপি প্রার্থী হিসেবে ঘোষণা করেন জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি AKM রাকিবের নাম। জিএস প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় সদ্য ছাত্র দলে পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং এজিএস হিসেবে ঘোষণা করা হয় ছাত্রদলের BM আতিকুর রহমান তানজিলের নাম। ছাত্রদলের সভাপতি বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম হবে এই প্যানেল। এছাড়া আরও কিছু সংগঠন এদিন প্রার্থী ঘোষণা করে। সহসভাপতি পদে মোহাম্মদ রাকিব অর্থাৎ AKM রাকিবকে মনোনীত করেছে এবং সাধারণ সম্পাদক হিসাবে আমরা মনোনীত করেছি খাদিজাতুল কুবরাকে আমরা মনোনীত করেছি এবং সহ সাধারণ হিসাবে আমরা মনোনীত করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিয় মুখ, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী BM আতিকুর রহমান তানজিলকে। নির্ভীক জবিয়ান প্যানেল অবশ্য সাধারণ শিক্ষার্থীদের সত্যিকারের মুখপাত্রের মতো কাজ করবে এই ক্যাম্পাসে ইনশাআল্লাহ। চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণের দায়িত্ব পেল ডেনমার্ক ভিত্তিক বিশ্বখ্যাত বন্দর ব্যবস্থাপনা কোম্পানি AP মোলার মার্স্ক। সকালে রাজধানীর একটি হোটেলে ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগে এই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় নৌ পরিবহন উপদেষ্টা M সাখাওয়াত হোসেন বলেন, লালদিয়া কন্টেনার টার্মিনাল অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় অবদান, যার মধ্য দিয়ে কর্মসংস্থানের পাশাপাশি বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই বন্দর ঘিরে আপাতত তাদের লক্ষ্য থাকবে অবকাঠামোগত উন্নয়ন। এই প্রজেক্টের মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে বলেও উল্লেখ করেন তিনি। একটা নতুন যাত্রা শুরু, কারণ আমাদের দেশে ইনভেস্টমেন্ট খুব কম এসেছে। আপনারা জানেন যে এই ইনভেস্টমেন্ট যখন এটা কমপ্লিট হবে তখন আমাদের অনেক ইয়াং জেনারেশন উইল গেট দেয়ার জব, and particularly those who are educated young who doesn't have much job in Bangladesh. I am inviting other countries as well to invest Bangladesh. সংকট নিরসনে পেঁয়াজের আমদানি করতে প্রস্তুত বাণিজ্য মন্ত্রণালয়। এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, কৃষি মন্ত্রণালয় অনুমোদন দিলেই আমদানি করা হবে। সকালে রাজধানীর ধানমন্ডিতে আলিয়স প্রসেসে আয়োজিত এক অনুষ্ঠানে এমন কথা জানান উপদেষ্টা। কৃষি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আমরা এই কাজটা করতে পারি না, বিকজ ওনাদের অনুমোদন লাগে। আমরা ওনাদের অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছি। আমরা দেখছি যে আমাদের পেঁয়াজ উঠে আসছে, যথেষ্ট পেঁয়াজ বাজারে আসছে এবং দাম আঞ্চলিক পর্যায়ে নেমে আসছে, হয়তোবা রাজধানীতে এখনও নামেনি, তো এর প্রতিক্রিয়া হচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টকে ঘিরে আজ অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। সোমবার পুরো দল নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ফিল্ডিং অনুশীলন শেষে ব্যাটিং বোলিংয়েও সময় কাটিয়েছে স্বাগতিকরা। প্রস্তুতি নিয়েছে সফররত আয়ারল্যান্ড দলও। সকাল থেকেই শেরেবাংলার একাডেমি মাঠে অনুশীলন করেছে দলটি। আগামী বুধবার থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই টেস্টটি শুরুর আগেই বিশেষ উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। এই ম্যাচ দিয়ে ১৭তম টেস্ট খেলার মাইল ফলক স্পর্শ করবেন মুশফিকুর রহিম। গণমাধ্যমের মুখোমুখি হয়ে আইরিশ কোচ জানিয়েছে, প্রতিপক্ষ দলে থাকলেও মুশফিকুর রহিম খেলোয়াড়দের জন্য উদাহরণ। মুশফিকের নিবেদন ও পেশাদারিত্ব তাকে বাকি সবার কাছ থেকে আলাদা করেছে। দেশের হয়ে ১০০ টেস্ট খেলাটাই দারুণ একটা অর্জন। আমরা দল হিসেবেই মাত্র 10টা টেস্ট খেলেছি। এ থেকেই আপনি বুঝতে পারবেন কতটা দীর্ঘ পথ সে পাড়ি দিয়েছে। সে অনেক পরিশ্রম করেছে টেস্ট ক্রিকেটের জন্য।
ফুটবল ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, দলের অবস্থা আগের তুলনায় অনেক ভালো। ভারতীয়রা কঠিন প্রতিপক্ষ হলেও এই ম্যাচ জয়ে আশাবাদী জামাল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান অধিনায়ক। এক যুগের ক্যারিয়ারে একাধিকবার ভারতের বিপক্ষে খেলেও জয় নেই জামালের। এই ম্যাচে জয় পেতে মুখিয়ে আছেন এই মিডফিল্ডার। র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান 136, বাংলাদেশ রয়েছে 183তম স্থানে। 47 ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে সবশেষ 2003 সালে জয় পেয়েছিল বাংলাদেশ। আগামীকাল রাত 8টায় লড়বে দুই দল। একটা স্পেশাল রিলেশনশিপ, হেট অ্যান্ড লাভ। আমি অনেকবার ইন্ডিয়ার সাথে খেলছি, কিন্তু অনেকবার যখন খেলছি ড্র হয়েছে। সো এখনও জয় না, কিন্তু কালকের জন্য আমি একটা জয় চাই। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।